পার্বতীর বাবার নাম নীলকণ্ঠ চক্রবর্তী। দেবদাসের বাবা জমিদার নারায়ণ মুখুজ্জের খুব বড় বাড়ির পাশে নীলকণ্ঠ চক্রবর্তীর ছোট এবং পুরনো সেকেলে ইটের বাড়ি। তার ২-১০ বিঘে জমি জমা আছে। মোটামুটি স্বচ্ছন্দে তাঁর দিন কেটে যায়। দিনের পর দিন যায়, দেবদাস আর পার্বতীর আনন্দের আর সীমা নেই। সমস্ত দিন ধরে রোদে রোদে ঘুরে বেড়ায়, সন্ধ্যের সময় ফিরে এসে বাড়ির লোকেদের কাছে বকাবকি মারধর খায়, আবার সকালবেলা ছুটে পালিয়ে যায়। বাবা নারায়ণ মুখুজ্জে রীতিমতো বকাঝকা করে তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন। যাবার দিন দেবদাসের মন কেমন যেন অদ্ভুত এক দুঃখে ভরে আছে। দেবদাস চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন পার্বতীর চোখ বেয়ে গাল বেয়ে শুধুই অভিমান ঝরে ঝরে পড়তে লাগলো। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। কৈশোর থেকে যৌবন নারীর কাছে যেভাবে ধরা দেয়, আর কারো কাছে বোধহয় সেভাবে দেয় না। কোথা থেকে যেন এক অকস্মাৎ সৌন্দর্য ছুটে এসে কিশোরীর সর্বাঙ্গ ছেয়ে যায়। আত্মস্থ করবার জন্য বড় তাড়াহুড়ো পড়ে যায়। চক্রবর্তী বাড়িতে আজ কয়েকদিন ধরে পার্বতীকে নিয়ে সেই কথার আলোচনাই হচ্ছে। পার্বতী দেবদাসের পায়ের উপর মাথা রেখে অবরুদ্ধ স্বরে বলে ওঠে, তোমার ওই পায়ের কাছে একটুখানি জায়গা দেবে দেবদাদা? দেবদাস এলো না। তবে দিন দুপরে পার্বতী একখানা চিঠি পেল, দেবদাসেরই লেখা। পার্বতী, আজ 2 দিন ধরে তোমার কথাই ভাবছি। বাবা মা কারো ইচ্ছে নেই যে আমাদের বিয়ে হয়। তোমাকে সুখী করতে হলে তাদের এত বড় আঘাত দিতে হবে যা আমার দ্বারা অসাধ্য। তোমাদের ঘর নিচু, বেচা কেনা ঘরের মেয়ে মা কোনো মতেই ঘরে আনবেন না, এবং ঘরের পাশে কুটুম্ব। বাবার এ মত সে তো তুমি সমস্তই জানো। আরেকটা কথা, তোমাকে আমি যে বড় ভালোবাসতাম তা আমার কোনোদিন মনে হয়নি। আমি এসেছি, আমাকে ক্ষমা করো পারু, আমাকে ক্ষমা করো। আমি তখন অত বুঝিনি। চুপ করো, ওসব কথা আমার শুনতেও ভালো লাগে না। আমি যেমন করে পারি বাবা মাকে রাজি করাবো। তুমি শুধু... তোমার বাপ মা আছেন, আমার নেই? তাদের মতামতের প্রয়োজন নেই? তা আছে বই কি পারু। তুমি পথ ছেড়ে দাও। এত অহংকার তোমার? নয় কেন? তুমি পারো আর আমি পারিনি? তোমার রূপ আছে, গুণ নেই। আমার রূপ আছে, গুণও আছে। তোমরা বড় লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ান না। তাছাড়া 2 দিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশে হীন থাকবো না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার কথা মনে থাকবে। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়েছিল বটে, কিন্তু কোনো বিষয়েই আজকাল সে মনোনিবেশ করতে পারত না বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। কিন্তু সকলের মুখেই যখন এক কথাই চলছে, তখন পার্বতীও সন্ধ্যের আগে একজন দাসীকে ডেকে জিজ্ঞেস করল, কি হয়েছে রে? কে মরেছে? দাসী বলল, আহা, কেউ তো জানে না মা। পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসেছিল। শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল, আর বেলা 9টার সময় মরেছে। আহা, কে তা কিছু জানা গেল না? মহেন বাবু সব জানেন, আমিও তো জানি না মা। মহেন্দ্রকে ডেকে আনা হলো। সে বলল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। কি? দেবদাদা? কেমন করে জানলে? পকেটে 2খানা চিঠি ছিল, একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, ওর বর দাদা। আর একখানা কাশীর হরিমতি দেবী লিখেছেন। হ্যাঁ, উনি মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। হ্যাঁ, প্রথম কলকাতায় গিয়ে লিখিয়েছিলেন বটে। একটা নীল রঙের আংটি। হ্যাঁ, বইটের সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। বলতে বলতে পার্বতী সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মহেন্দ্র হতবুদ্ধি হয়ে বলল, ও মা, কোথায় যাচ্ছ? দেবতার কাছে। সে তো আর নেই, ডোবে নিয়ে গেছে। কি বললি? কি বললি? কালে নাই বাহলি, পরকালে দিও দেখা।
মোছা স্মৃতি আগলে